হ্যালো বাচ্চারা, কি অবস্থা? সবাই কেমন আছো? আজকে আমরা সারিবিন্যাস নিয়ে পড়ব। সারিবিন্যাস কি টপিক সেটা দেখার আগে চলো আমরা একটু ইতিহাসটা আগে দেখে নিই। সেটা হচ্ছে বিন্যাস সমাবেশ আবিষ্কার অনেকেই মিলে করছেন কিন্তু, তাই না? ধীরে ধীরে আমরা পেয়েছি, যেমন ভারতবর্ষের জৈন ধর্মের লোকজন সেই 500 খ্রিস্টাব্দের দিকে তারা অনেক কিছু আবিষ্কার করেছিলেন। তারপর হিন্দু ধর্মের লোকজন, এরপরে আরবের মুসলিম গণিতবিদরা, ঠিক আছে, ইউরোপিয়ানরা, ইহুদিরা অনেকে আবিষ্কার করছেন। তো তার মাঝখানে আমরা এই যে 1200 শতাব্দীতে ভাস্করাচার্য দুইকে ক্রেডিট দিই, যে পূর্ণাঙ্গ একটা বিন্যাসের অঙ্ক করার ক্রেডিট দিই, ঠিক আছে। উনি হচ্ছে ওনার লীলাবতী বইটাতে এরকম একটা অঙ্ক দিয়েছিলেন যে দেবতা বিষ্ণু ওনার 4টা হাত, 4টা হাতে বিভিন্ন বস্তু থাকবে, সেই বস্তুগুলোকে তিনি কতভাবে সাজাতে পারেন, ঠিক আছে। ওটা শুধু সারি বিন্যাস না, সারি বিন্যাসের পরে চক্রাকার বিন্যাসেরও একটা অঙ্ক ছিল, ঠিক আছে। তো ইতিহাস নিয়ে আমি খুব বেশি বলবো না, আমাদের বইতে আরও ডিটেলসে আছে ইতিহাস, তোমরা বই থেকে পড়ে নিতে পারো। আমরা মূল পড়ায় চলে যাই, আসো। সারি বিন্যাস। সারি বিন্যাসে আমরা যেটা করি সেটা হচ্ছে কতগুলো বর্ণ বা বস্তু সারিবদ্ধভাবে সাজানো হয়, একটার পাশে একটা হয় আর কি, ঠিক আছে। যেমন ধরো এ লিখলাম, তারপর বি লিখলাম, সি লিখলাম, ডি লিখলাম। এখানে দেখো এর পরে বি, তারপরে সি, তারপরে ডি, এটা কিন্তু সারি বিন্যাস, ঠিক আছে। কিন্তু আমি তো এইভাবে লিখতে পারতাম এ বি সি ডি, ঠিক আছে। এটা কিন্তু চক্রাকার বিন্যাস হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তো সারি বিন্যাস বলতে আমরা বোঝাবো একটার পরে একটা, কে 1, কে 2, কে 3, কে 4, এগুলো আমরা বলতে পারবো যে 1 নম্বর পজিশন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পজিশন। তো সারি বিন্যাস কথাটা বুঝছো, লিনিয়ার পারমুটেশন, এটা আমরা বুঝলাম। এরপর লিনিয়ার পারমুটেশনের সবচেয়ে সোজা যে কেসটা, সেটা হচ্ছে সবগুলো বস্তু থেকে সবগুলো বস্তু নিয়ে আমরা বিন্যাস করব। মানে যতগুলো বস্তু আমাদেরকে দেওয়া আছে সবগুলো বস্তু নিব, নিয়ে এদেরকে উল্টাপাল্টা করে যত রকম বিন্যাস করা যায় সেই মোট সংখ্যাটা আমরা কাউন্ট করব, ঠিক আছে। সবগুলো থেকে সবগুলো নিব, ঠিক আছে। তো যেমন দেখো আমি এখানে ধরো 3টা অক্ষর এ বি সি নিলাম। এ বি সিকে আমরা মজা করার সুবিধার্থে আবুল বাবুল কাবুল বলে থাকি, যে ধরো 3জন মানুষ আছে, আবুল বাবুল আর কাবুল। এই 3জন মানুষকে আমি ধরো 3টা চেয়ারে বা 3টা পাত্রে বা 3টা সোফায় যেভাবে খুশি রাখতেছি, ঠিক আছে। তাহলে কীভাবে রাখতে পারি? আবুল বাবুল কাবুল, বাবুল আবুল কাবুল, বাবুল কাবুল আবুল, কাবুল বাবুল আবুল, কাবুল আবুল বাবুল, আবুল কাবুল বাবুল। দেখো এখানে মোট আমরা কতভাবে পেলাম? এখানে মোট আমরা দেখতে পাচ্ছি একটা বিন্যাস, 3জন মানুষ ছিল, 3টা চেয়ারে বসছে, তাহলে কতভাবে বসলো? এই যে এখানে একটা কেস, এরকম কয়টা কেস? টোটাল 6টা, তাই না? টোটাল 6 ভাবে তাহলে আমরা এখানে কাউন্টিংটা করতেছি, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ যোগের নিয়মে কাউন্ট করলাম যে টোটাল 6টা উপায়, বুঝতে পারছি। আচ্ছা, আমরা আরেকটা কেস দেখে আসো। এবার এখানে কি আছে? এবার ধরো আমরা 4জন মানুষকে নিয়েছি, বা 4টা অক্ষর যাই বলো না কেন, আবুল বাবুল কাবুল ডাবুল, 4টা, ঠিক আছে। এই 4জনকে যদি আমরা সারি বিন্যাসে মানে একটার পর একটা বসাই, দেখো টোটাল 24টা উপায় হয়। এখানে মোট হচ্ছে 1 2 3 4, এদিকে 1 2 3 4 5 6, তার মানে 4 6 24টা উপায়। অর্থাৎ এই 4জন মানুষকে আমরা 24 উপায়ে বসাতে পারি। এই 4টা চেয়ারে 4জন মানুষকে 4টা চেয়ারে 24 উপায়ে বসাতে পারি, ঠিক আছে। এখন দেখো এখানে একটা ফর্মুলা লিখে রাখছি, সেটা হচ্ছে n সংখ্যক বস্তু দ্বারা n সংখ্যক খালি ঘর পূরণের উপায় হবে n ফ্যাক্টোরিয়াল বা n ফ্যাক্টোরিয়াল। দুইভাবে ফ্যাক্টোরিয়াল লেখা যায়। ফ্যাক্টোরিয়াল ক্লাসে আমি এইসব চিহ্ন প্রতীক নিয়ে অনেক ডিটেলসে বলেছি, তো তোমরা সবাই জানো ফ্যাক্টোরিয়াল দুইভাবে লেখা যায়। এই থিওরিটা কীভাবে পেলাম আমরা, সেটা আসলে একটু বোঝার চেষ্টা করি। যে দেখো এখানে আমাদের বস্তু ছিল 3টা বা ব্যক্তি ছিল 3টা, আমরা সাজালাম 3টা চেয়ারে, কতভাবে পেলাম? 6 ভাবে পেলাম। তো 6কে আমি কি লিখতে পারি? 6কে আমি লিখতে পারি 3 2 1, তার মানে আমি লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল। এই যে দেখো 3টা বস্তু, 3টা অক্ষর বা 3টা মানুষ, তারা 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে বসতে পারছে, ঠিক আছে। ওকে। আর এখানে আমরা দেখেছিলাম 4টা বস্তু, 4টা অক্ষর বা 4টা মানুষ 24 উপায়ে হতে পারে। 24কে কি লেখা যায়? 24কে চিন্তা করে দেখো, 4 লেখা যায়, 3 লেখা যায়, 2 আর 1, এই 4জনের গুণফল আকারে লেখা যায় 4 3 2 1, 4 3 2 1, তার মানে এটা তো 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে 4জন ব্যক্তি বা 4টা বস্তু বা 4টা অক্ষর 4টা চেয়ারে যখন বসতেছে 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এই কারণেই আমাদের ফর্মুলাটা কি হয়েছে? বস্তু n সংখ্যক, ঘরও n সংখ্যক, ঘর বলতে এখানে চেয়ার বা যা খুশি বুঝো, অবস্থান বুঝো, n সংখ্যক বস্তু n সংখ্যক ঘর, কত হবে তাহলে? আনসারটা কত হবে? n ফ্যাক্টোরিয়াল। বুঝতে পেরেছো আশা করি? ওকে। এবার আমরা একটা অঙ্ক দেখে ফেলি। দেখো আমাদেরকে কোশ্চেনে কি বলেছে? ইকুয়েশন শব্দটা
ইকুয়েশন খুব সুন্দর একটা শব্দ। এখানে আমাদের কিন্তু 5টা ভাওয়েলই আছে, তাই না? ই, ইউ, এ, আই, ও, 5টাই আছে কিন্তু ইকুয়েশন, এবং কোনো রিপিটেশন নেই। খুব চমৎকার একটা সুন্দর শব্দ। আমরা অনেকগুলো অঙ্ক করব সামনে শুধু ইকুয়েশন শব্দটার সাথে শর্ত অ্যাড করে করে। আচ্ছা, তো প্রথমে আমরা যে অঙ্কটা করতেছি খুব বেসিক একটা অঙ্ক। আমাদেরকে বলতেছে কি? আমাদেরকে বলতেছে যে ইকুয়েশন শব্দটির সবগুলো অক্ষর একত্রে ব্যবহার করব। কতগুলো অক্ষর? সবগুলো অক্ষর একত্রে ব্যবহার করব। তো ইকুয়েশন শব্দে কয়টা অক্ষর? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। 8টা অক্ষর আছে। ব্যবহার করব কতগুলো? সবগুলোই ব্যবহার করব। তার মানে ঘরও আমাদের হবে 8টা, ঠিক আছে? তাহলে আমরা বলবো শব্দ গঠন করা যায় 8 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? 8 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল মান কত? তোমাদের মনে থাকার কথা, কত আসবে? 40,320 আসবে, তাই না? ওকে, তাহলে আমরা এই অঙ্কটা বুঝলাম। একই কথা এখানে 5 জন লোক একটা লাইনে দাঁড়াবে। কতভাবে দাঁড়াইতে পারে? 5 জন লোক। তো মানে কত হবে? 5 ফ্যাক্টোরিয়াল হবে। 5 ফ্যাক্টোরিয়াল উপায় হবে, তাই না? আচ্ছা, এরপরে কি বলছে? 4টা ভিন্ন চিঠি 4টা ভিন্ন খামে কতভাবে রাখবে? দেখো, একই অঙ্কগুলাই কখনো অক্ষর দিয়ে, কখনো ব্যক্তি দিয়ে, কখনো বস্তু দিয়ে নানানভাবে আসতেছে, তাই না? তো 4টা চিঠি 4টা খামে রাখবো, উল্টাপাল্টা করে যতভাবে রাখা যায়। তাহলে এটা কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল হবে। বুঝলাম? ওকে, এরপর নতুন টপিকে আমরা আসলাম, কেস 2 আর কি বলতে পারো। এখানে আমরা বস্তু যতগুলো আছে ততগুলো নিব না, তার থেকে কম সংখ্যক নিব। ধরো 10টা আছে, 5টা নিব, 8টা আছে, 6টা নিব, এরকম ইচ্ছা মতো নিতে বলবে, মানে প্রশ্নে বলে দিবে কতগুলো নিতে হবে, সবগুলো নেওয়া যাবে না আর কি, এরকম, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা সূত্রটা লিখছি, সূত্রটা আমরা একটু পরে এক্সপ্লেন করব। আপাতত আবার আমরা একটু বেসিক আলোচনা করে নিই, ঠিক আছে? এবার দেখো, এবারও আমরা বলবো যে আমাদের হাতে মানুষ আছে 3জন, আবুল বাবুল কাবুল, ঠিক আছে? 3জন মানুষ বা 3টা অক্ষর। কতগুলো ঘরে? কয়টা চেয়ারে? 2টা চেয়ারে বা 2টা ঘরে তাদেরকে আমরা বসাবো, ঠিক আছে? তো 2টা ঘরে বা 2টা চেয়ার আমরা কতভাবে বসতে পারি? দেখো, আমরা এখানে বসতে পারি আবুল বাবুল, বাবুল আবুল, আবুল কাবুল, কাবুল আবুল, বাবুল কাবুল, কাবুল বাবুল, তাই না? তো এখানেও আমরা কি দেখতে পাচ্ছি? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তার মানে 6 ভাবে তাদেরকে আমরা বসাইতে পারি। 3জন মানুষকে 2টা চেয়ারে বা 2টা ঘরে, 3জন মানুষকে 2টা চেয়ারে আমরা 6 ভাবে বসতে পারি। 3জন মানুষকে 2টা চেয়ারে 6 ভাবে বসতে পারি, ঠিক আছে? কথাটা ভালো করে কথাটা খেয়াল রাখবা। 6 ভাবে হইল। 3জন, 2জন, 2টা ঘর আর কি, 3, 2, 6 ভাবে। ওকে, আরেকটা কেস দেখে নিই, পরে আমরা থিওরিতে যাচ্ছি। এবার ধরো আমাদের হাতে মানুষ আছে 4জন, আবুল বাবুল কাবুল ডাবুল, 4জন আছে। 4জন কয়টা ঘরে কয়টা চেয়ারে তাদেরকে আমরা বসাবো? 2টা ঘরে বা 2টা চেয়ারে আমরা তাদেরকে বসাবো, ঠিক আছে? তো বসানোর পরে দেখো, এই যে এখানে এরকম 12টা কেস পেয়েছি, 12টা কেস পেয়েছি, ঠিক আছে? আচ্ছা, এই যে 12টা কেস আমরা পেলাম, এবার আসো থিওরিতে যাওয়া যেতে পারে। তো থিওরিটা আগে একটু ডিসক্রাইব করে নেই। আমাদের হাতে ধরো বস্তু আছে n সংখ্যক বস্তু, সেখান থেকে নিব কতগুলা? r সংখ্যক বস্তু, ঠিক আছে? নিয়ে সাজানোর মোট উপায় বা বিন্যাসের মোট উপায়। তো কথাটা ভালো করে খেয়াল করো বা রিডিং পড়ো। n সংখ্যক বস্তু আছে, r সংখ্যক বস্তু নিয়ে আমরা সাজাবো বা বিন্যাস করব। n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে মোট বিন্যাস। সেটাকে এভাবে আমরা বলতে পারি, n সংখ্যক বস্তু দ্বারা r সংখ্যক খালি ঘর পূরণের মোট উপায়, ঠিক আছে? n সংখ্যক বস্তু দ্বারা r সংখ্যক খালি ঘর পূরণের মোট উপায়, ঠিক আছে? কথাটা একই কথা, দুটো কিন্তু একই হিসাব আসবে। এবং আমরা নর্মালি কি করি, প্রশ্নে ধরো প্রথম লাইনে, প্রশ্নের ভাষাটা থাকবে প্রথম লাইন অনুসারে, আমরা মনে মনে চিন্তাটা করব দ্বিতীয় লাইনের মতো করে। প্রশ্নে বললো 10টি বস্তু থেকে 5টি বস্তু নিয়ে সাজানোর মোট উপায়, এটা বললো তোমাকে। আর তুমি চিন্তা করবা যে 10টা বস্তু থেকে, তার মানে বস্তু আছে 10টা, আর 5টা নিতে বলছে, তার মানে ঘর আছে 5টা। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। প্রশ্নের ভাষা থাকবে উপরের লাইন অনুসারে, তোমার ব্রেইনে তুমি চিন্তাটা করবা দ্বিতীয় লাইন অনুসারে, ঠিক আছে? 10টা থেকে 5টা নিয়ে 10টা দিয়ে 5টা ঘর, 10টা থেকে 5টা নিয়ে 10টা দিয়ে 5টা ঘর, ঠিক আছে? বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট বলে আমি রিপিট করে বললাম। আচ্ছা, এবং সেই পূরণের উপায়টাকে আমরা কিভাবে লিখতেছি? NPR দিয়ে লিখতেছি, বা এভাবে লিখি। এরকম কয়েকটা স্টাইল ছিল, এককালে এইভাবেও লেখা হইতো অনেক বইতে, পুরাতন বইতে এরকম করে লেখা হইতো। তো আমরা নর্মালি এখন এটা ফলো করি। আগে যে টাইপরাইটারের যুগ ছিল তখন এই ফর্মটা বা এই ফর্মটা এগুলো ফলো করা হতো। এখন সবসময় অধিকাংশ ক্ষেত্রে এই NPR কথাটা লেখা হয়। এখানে আমাদের একটু বোঝা দরকার, দেখো পি এর মাথার উপরে N, আর মানে একটা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আকারে লেখা, তাই না? এটা সাবস্ক্রিপ্ট, এটা সুপারস্ক্রিপ্ট আকারে লেখা, মাঝখানে পি দিয়ে আমরা কি বোঝাচ্ছি? পারমুটেশন, বিন্যাস বোঝাচ্ছি। আর এন বলতে, এন কোনটা? এন হচ্ছে ওই যে যেগুলো দেওয়া আছে। আর আর কোনটা? এই যে যতগুলো নিতে বলছে। এন কোনটা আর কোনটা, এই কথাটা একটু ভালো করে খেয়াল রাখো। এন বলতে যেগুলো দেওয়া আছে, আর আর কোনটা? আর মানে যেগুলো আমরা নিব, ঠিক আছে?
বুঝতে পারছি? এবং সাধারণত কখনো কখনো ব্যতিক্রম হবে, সাধারণত যেগুলো দেওয়া আছে এগুলো তো দেওয়াই বুঝলাম, আর যেগুলো নিব বলতে আমরা সাধারণত ঘর বুঝি। আমরা পরে এমন অঙ্ক করব যেখানে দেখব যে এই ঘরের কনসেপ্টটা আবার একটু উল্টাপাল্টা হয়, কখন হয় সেটা আমরা দেখব। আপাতত মনে রাখবো আমরা যেগুলো দেওয়া সেটা এন, আর যেগুলো নিব অর্থাৎ যেগুলো ঘর সেটা আর। আপাতত এটা মনে রাখবো, পরে আমরা দেখবো এটা চেঞ্জ হতে পারে। আচ্ছা, তো লেখার স্টাইল বুঝলাম, এক নম্বর কথা। তারপরে এখানে এন এবং আর এর পরিচয় বলা দরকার। যেমন এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা ন্যাচারাল নাম্বার হবে, ঠিক আছে? এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা ন্যাচারাল নাম্বার হবে, এই কথাটার পরে একটু কথা আছে। তার আগে আরও এমন পূর্ণ সংখ্যা যেটা এবং এন এবং আর এর মধ্যে থাকবে, এটাও পূর্ণ সংখ্যা। এন এবং 0 এবং এন এর মধ্যে আর থাকবে, কথাটা বুঝো। মানে এটাকে যদি আমরা এভাবে লিখি এভাবে বলে ভালো হয়, সেটা হচ্ছে এন সবসময় আর এর চাইতে বড় বা সমান হবে। এন সবসময় আর এর চাইতে বড় বা সমান হবে, বড় হতে পারে সমানও হতে পারে। এক নম্বর কথা বুঝলাম। এখানে এটাকে ধনাত্মক না বলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বললে বেটার, কারণ একটা স্পেশাল কেস হয়, আমরা একটু পরে দেখব। 0p0 হয়, ঠিক আছে? 0p0 হিসাব করা যায়, এটা আমরা পরে দেখব, যাকে আমরা 0 ফ্যাক্টর বলতে পারি, মানে যার মান 1। তো সেই জন্য এন এর মান আমরা অঋণাত্মক বলতে পারি 0, বাট এন এর মান যদি 0 হয় আর এর মানও 0 হইতে তখন বাধ্য হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আপাতত ডিসক্রিপশন পড়লাম, সূত্রটা এবার দেখি। সূত্রটা এখানে কি লিখছি দেখো, এনপিআর। এই যে এনপিআর, এই এনপিআর কত? এই এনপিআর হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। সূত্রটা ভালো করে খেয়াল করো, সূত্রের প্রথম অংশটা আর এই যে এই পরের অংশটা কি বলতেছি আমরা? বলছি যে এন ফ্যাক্টোরিয়াল মানে এনপিআর ইকুয়াল টু কত? এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? আমি একটু সূত্রটা তোমাদেরকে ফিল করানোর চেষ্টা করি। তো আমরা আসো আমাদের প্রিভিয়াস অঙ্কে একটু ফেরত যাই। আমরা এই অঙ্কটাতে আবার আসি। এখানে ছিল 2টা ঘর পূরণ করে, ছিল 3টা ঘর পূরণ করেছিলাম 2টা, তাই না? তাহলে এবার আমরা বলতে পারি আসলে আমাদেরকে 3p2 হিসাব করতে হবে। 3টা দেওয়া 2টা ঘর, 3 3p2, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছো? এটা আমরা সূত্র দিয়েও করতে পারি। সূত্র দিয়ে যাবার আগে দেখো আমরা একই সাথে সূত্রটারও প্রমাণ করে ফেলে আসো। 3p2 মানে কি? আমার হাতে 3টা বস্তু আছে, আমি কয়টা ঘর ফিল আপ করবো? 2টা ঘর ফিল আপ করবো। তো তখন প্রথম ঘরটা আমি ফিল আপ করতে পারি 3 উপায়ে। এখানে 3টা উপায়ে, ঠিক আছে? প্রথম ঘরটা ফিল আপ করতে পারি 3টা উপায়ে, কিন্তু এট এ টাইম আমি রাখবো কয়টা? একটাই তো, একটা রাখবো না? আচ্ছা, রাখলাম একটা রেখে যখন আমি দ্বিতীয় ঘরটা ফিল আপ করতে যাব, দ্বিতীয় ঘরটা যখন ফিল আপ করতে যাব তখন এটা হয়ে যাবে 2 উপায়। দ্বিতীয় ঘরটা ফিল আপের উপায় 2, কেন? কারণ একটা তো রেখে গেছি, কমে গেছে আমার হাতে বস্তু, তাহলে 3 আর 2, তাহলে 3 আর 2 এর গুণফল কত? 3 আর 2 এর গুণফল তো 6। তাহলে দেখো 3p2 এটাকে 3 × 2 আকারে লেখা যাচ্ছে। 3p2 কত? 3 × 2, কেন? হাতে আছে 3টা বস্তু, ঘর পূরণ করব কয়টা? ঘর পূরণ করব 2টা। তারপর প্রথম ঘর 3 উপায়ে, পরের ঘর 2 উপায়ে, 6 ভাবে, বুঝলাম? আচ্ছা, আমরা সূত্রের সাথেও কানেক্ট করব। এবার এই অঙ্কটা দেখি। এখানে আমাদের হাতে বস্তু ছিল 4টা, নিব কয়টা? 2টা, তাই না? তাহলে আমরা বলতে পারি আমাদের অ্যাকচুয়ালি হিসাব করা দরকার 4p2 এর। 4টা বস্তু 2টা ঘর, তাই না? 4p2 এর। তাহলে যদি ঘর পূরণ দিয়ে চিন্তা করি, তাহলে প্রথম ঘরটা ফিল আপ করতে পারি 4 উপায়ে, পরের ঘরটা ফিল আপ করতে পারি 3 উপায়ে, তাহলে মোট উপায় হবে 4 আর 3 এর গুণফল 12, ঠিক আছে? তার মানে তোমরা দেখো আমি এতক্ষণ ধরে প্র্যাকটিস করলাম তোমাদের সাথে, সেটা হচ্ছে এনপিআরকে কিভাবে সূত্র ছাড়াই করে ফেলা যায়। এনপিআরকে কিভাবে সূত্র ছাড়াই করে ফেলা যায়। যেমন ধরো আমরা আরেকটু প্র্যাকটিস করি, তারপর সূত্রটার প্রমাণটাও করে ফেলে আসো। ধরো আমাকে বলছে 10p3, এই 10p3 এর মান আমার নির্ণয় করা দরকার। তো আমি কি ক্যালকুলেটরে যাবো? তো হচ্ছে না, তখন আমি মনে মনে চিন্তা করবো যে 10p3 তো নিচে কত? 3, তার মানে আমার ঘর পূরণ করতে হবে 3টা। ভালো কথা, তো আমার হাতে বস্তু আছে কয়টা? 10টা। তো প্রথম ঘর 10 ভাবে, পরের ঘর 9 ভাবে, পরের ঘর 8 ভাবে, 10 9 8, তার মানে এদের গুণফল হবে। কথা কি বুঝছি? 10 9 8 এর গুণফল হবে। তোমরা দেখো ভালো করে খেয়াল করো কি কি করতে হবে। তাহলে এনপিআর যেটা তোমাকে বলবে, তুমি জাস্ট যেটা করবে, আগে নিচে কত আছে এটা দেখবা। 3 দেখলা, তার মানে 3 ঘর। তারপর উপরে কত আছে? 10, তখন তুমি 10 থেকে স্টার্ট করবা, 3টা সংখ্যা লাগবে, 10 9 8। সবসময় যে ঘর রাখতেই হবে তা না, মনের মধ্যে চিন্তা করে নিবা যে আমাদেরকে বললো ধরো 20p2, তার মানে কি আমার ঘর হবে কয়টা? 2টা, তাই না? স্টার্ট করবে কোথা থেকে? 20 থেকে, তার মানে 20 আর 19 এর গুণফল হবে। কথা কি বুঝছি? ওকে, আচ্ছা। তারপর মোটামুটি তাহলে তোমরা বুঝলা যে এই যে এনপিআর এর হিসাবটা ক্যালকুলেটর ছাড়া কীভাবে করতে হবে এটা তোমরা বুঝে নিলা, ঠিক আছে? ওকে, এইবার আমরা একটু সূত্রের চেহারাটা আনবো।
কত, এই সূত্রের চেহারাটা আনবো, ঠিক আছে। তো ফ্যাক্টোরিয়ালের ক্লাসটা অনেকে হয়তো করে থাকতে পারো, বা 9 10 তো ফ্যাক্টোরিয়াল তোমরা এমনিতেই পড়েছো, ঠিক আছে। তো তোমরা জানার কথা 10 9 8কে আমরা ফ্যাক্টোরিয়ালকে প্রকাশ করতে পারি, সেটা কিভাবে, 10 9 8 আছে, কিন্তু এটা তো 1 পর্যন্ত পৌঁছায় নাই। তাহলে আমি যদি উপরে একটা 7 ফ্যাক্টোরিয়াল আর নিচে একটা 7 ফ্যাক্টোরিয়াল দেই, উপরে একটা 7 ফ্যাক্টোরিয়াল নিচে একটা 7 ফ্যাক্টোরিয়াল যদি দেই, তাহলে কি হইল, তাহলে যেটা হলো সেটা হচ্ছে আমাদের লব 7 ফ্যাক্টোরিয়াল, তার সাথে 8 9 10, তার মানে আমাদের লব তো হয়ে গেল 10 ফ্যাক্টোরিয়াল, তাই না, বুঝছি। আর এবার হরে আসো 7, 7কে কি আমি লিখতে পারি 10 - 3 ফ্যাক্টোরিয়াল, বুঝছি। এইবার কানেক্ট করো, কি কানেক্ট করবো আমরা বলো। আমরা এই যে মাথার উপরে যেটা থাকতেছে পি এর মাথার উপরে, এটা তো এন বলছিলাম, তাই না, তাহলে এন হচ্ছে আমাদের এই অঙ্কে 10, আর নিচে পি এর নিচে যেটা থাকতেছে সেটা হচ্ছে আর, তাহলে আর হচ্ছে কত 3। এবার একটু তাকায় দেখো, উপরে তো 10ই আছে, এটা তো এনই, এন ফ্যাক্টোরিয়াল, নিচে আছে কত 10 - 3, তার মানে এন আর এর ফ্যাক্টোরিয়াল। তো এইখান থেকে দেখো আমরা বুঝতে পারি যে সূত্রটা প্রমাণ হয়ে যাচ্ছে যে এনপিআর, এই এনপিআর ইকুয়াল টু কত, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। তো আশা করি বুঝতে পারছো ব্যাপারটা যে সূত্রটা কিভাবে আসলো। সূত্রটা আরও আমরা বীজগাণিতিক প্রুফ দিতে পারি, আমি তোমাদেরকে সূত্রটা ফিল করানোর চেষ্টা করলাম, কারণ আমি সূত্র অপছন্দ করি, সূত্র ছাড়া অঙ্ক করতে আমার বেশি ভালো লাগে, মানে নিজের মতো করে বেসিক অনুযায়ী অঙ্ক করব। আচ্ছা, তো এখানে এবার একটু কথা বলা দরকার, সেটা হচ্ছে আমরা কখন সূত্রটা ইউজ করব আর কখন করব না, সূত্র কখন ইউজ করবো আর করবো না। যেমন ধরো তোমাকে বললো 10p2 বের করো, তো আমি পার্সোনালি মনে করি এই 10p2 এর জন্য সূত্রে যাওয়ার দরকার নাই। 10p2 মানে কত, 10 আর 9, 10 আর 9 এর গুণফল, দুইটা ঘর না, তাই 10 আর 9, বুঝতে পারছো। কিন্তু আমাকে বললো 20p11, দেখো 20p11 তার মানে কি, আমাকে এবার 20 থেকে স্টার্ট করতে হবে, 11টা সংখ্যা লিখতে হবে, 20 19 18 17 এরকম করে করে 11টা লিখতে হবে, ওইটা লেখাটা কষ্টকর। তার মানে এই অঙ্কটা যেখানে আর এর মানটা বড়, ঠিক আছে, ওই অঙ্কটায় আমরা তখন সূত্র অনুসারে লিখব 20 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 20 - 11 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কত আসতেছে বলো, তাহলে এটা আসতেছে হচ্ছে কত আসতেছে, উপরে হচ্ছে 20 ফ্যাক্টোরিয়াল আর নিচে 10, এখানে থাকবে 9 এর ফ্যাক্টোরিয়াল। এটাই আমরা আনসার রেখে দেবো। 20 ফ্যাক্টোরিয়াল অনেক বড় সংখ্যা, দরকার নেই আমাদের এটার ক্যালকুলেটর আনসার বের করা, আমরা এটাই রেখে দেবো, এটাই সুন্দর, খুব চমৎকার জিনিস। ফ্যাক্টোরিয়ালের আবিষ্কার আমরা কেন করলাম এই কারণে বড় বড় গুণকে যাতে সংক্ষেপে প্রকাশ করতে পারি, তাই না। তো ফ্যাক্টোরিয়ালকে বাদ দিয়ে আবার বড় সংখ্যা লেখার তাহলে আর উদ্দেশ্য কি থাকলো, ঠিক আছে। তা আশা করি সূত্রটা বুঝলা, সূত্রটা ভালো করে মুখস্থ রাখো, এনপিআর ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, ওকে। এবার দেখো এখানে বীজগাণিতিক প্রুফটাও লিখে রাখছি, একদম বইয়ের যে প্রুফটা, সেটা আমি তো সূত্রটাকে ফিল করালাম তোমাদেরকে, তো এই প্রুফটা নিয়ে আসে একটু কথা বলি, ঠিক আছে। যখন এনপিআর প্রুফ করতে বললো, তখন এনপিআরকে আমি কি বুঝি, আমরা কি বুঝি, আমি জাস্ট প্রুফটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এন সংখ্যক বস্তু দ্বারা আর সংখ্যক ঘর ফিল আপ করবো, তাই না, এন সংখ্যক বস্তু দ্বারা আর সংখ্যক ঘর, তো প্রথম ঘরটা ফিল আপ করতে পারি এন উপায়ে, পরের ঘরটা ফিল আপ করার সময় কি একটা কমে যায় না, তো n-1, এরপরের ঘরটা ফিল আপ করার সময় n-2, ঠিক আছে। এইভাবে টোটাল উপায়গুলো আমরা লিখলাম। আচ্ছা, এখানে অনেকের একটা ঝামেলা থাকে যে এই জায়গাটা, সেটা হচ্ছে এই অংশটা কী এরকম কেন, মানে বুঝলাম প্রথমটা এন উপায়, পরেরটা n-1, তারপরটা n-2, কমতেছে কিন্তু, তাই না, কমতে কমতে যখন আমি আর সংখ্যক খালি ঘর ফিল আপ করবো, আর তম ঘরে যখন আমি যাব, তখন এখানে r-1 কেন বিয়োগ হলো, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো। আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, কোথায় লেখা যায়, এখানে লিখি। ধরো আমার হাতে 5p3 আছে, 5p3 মানে কত, 5, প্রথম ঘর 5, পরের ঘর 4, পরের ঘর 3। দেখো 5কে 5ই রাখলাম, 4কে লিখতে পারি 5 - 1, 3কে লিখতে পারি 5 - 2। একটু বুঝো, খুব লিখতেই হবে এটা, খাতায় তুলতে হবে তা না, জাস্ট জিনিসটা বোঝার চেষ্টা করো। 5p3 কত, 5 4 3, তাহলে 5কে 5ই রাখলাম, 4কে লেখা যায় 5 - 1, 3কে লেখা যায় 5 - 2। তাহলে খেয়াল করো, আমার 3 নাম্বার যে সংখ্যাটা, ওখানে বিয়োগ হচ্ছে কত, 2। 3-এর সময় কত বিয়োগ হচ্ছে, 2, মানে 3 নাম্বার ঘরটা ফিল আপের সময়, 2 নাম্বার ঘরটা যখন আমি ফিল আপ করছি, ওটাকে যখন সাজিয়ে গুছিয়ে লিখলাম, 5 থেকে বিয়োগ হলো কত, 1। তুমি দেখো একটা কিন্তু কম থাকতেছে, তাই না। 1 নাম্বার ঘরে কোনো কিছু বিয়োগ হয়নি, 2 নাম্বার ঘরে 1, 2-এর সময় 1 বিয়োগ হয়েছে, 2 নাম্বার ঘরের সময় 1 বিয়োগ হয়েছে, 3 নাম্বার ঘরের সময় 2 বিয়োগ হয়েছে, কথাটা বুঝছো। সেই জন্যই আর তম ঘরের সময় এখানে r-1 বিয়োগ হয়েছে, r-1
1 বিয়োগ হয়েছে। আশা করি এই জায়গাটা বুঝছো, এই জায়গাটা একটু ক্রিটিক্যাল থাকে। আগে যখন হচ্ছে রিটেন টাইপের পরীক্ষা ছিল তখন এই প্রমাণ খুব ইম্পর্টেন্ট ছিল, পরীক্ষায় প্রায়ই আসতো, কিন্তু এখন সৃজনশীল আকারের পরীক্ষায় এই প্রমাণটা আসে না, কিন্তু প্রমাণটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। তো আবারও বলতেছি, তাহলে এনপিআর ইকুয়াল টু, তাহলে আমরা এভাবে লিখলাম, এত উপায়ে লিখলাম। লেখার পরে তারপরে কি করছি, ওই যে একটু আগে আমি যে অঙ্কটা করলাম যে এখানে ফ্যাক্টোরিয়াল মিসিং ছিল, 10 আর 9 পর্যন্ত ছিল, কোথায় করলাম প্রমাণটা, আমি মনে মুছে ফেলছি, যাই হোক। তো তারপরে এই যে জিনিসগুলো এক্সট্রা দরকার ছিল ওগুলো আমরা এখানে এক্সট্রা গুণ দিয়ে এটা নিয়ে তারপর এখানে ফ্যাক্টরিয়াল আকারে প্রকাশ করি। ঠিক আছে, তো আশা করি বীজগাণিতিক প্রুফটা বুঝছো, এটা একটু ঠান্ডা মাথায় দেখলেই হবে, আমাদের এই উদাহরণের মতোই আর কি। আচ্ছা, তো আমরা এবার এরপরে কথাটায় চলে আসি। দেখো, আমরা এতক্ষণ বললাম এনপিআর এর সূত্র, এনপিআর এর সূত্র, যখন আমরা বলছিলাম এন এর মান আর এর চাইতে বড় বা সমান হবে, এন এর মান আর এর চাইতে বড় বা সমান হবে, তাই না? আচ্ছা, কিন্তু এখন আর এর মান সমান হবে কেসটা নিয়ে করতে পারি না, মানে এনপিএন, এনপিএন জাস্ট চিন্তা করো, এনপিএন, এনপিএন, তাই না? তাহলে এন সংখ্যক বস্তু দ্বারা আমরা এন সংখ্যক ঘর ফিল আপ করবো, এই দেখো একটা একটা করে কমতেছে, এন এন মাইনাস 1 এন মাইনাস 2 করে করে 3 to 1 হয়ে গেছে, তাই না? তখন ওটা তো ফ্যাক্টোরিয়াল 1। ঠিক আছে, এটার প্রুফ আমি অলরেডি একবার দিছি, যে যেমন ধরো 5টা বস্তু থেকে আমি 5টা ঘর ফিল আপ করতে চাই, তাহলে আমার হাতে ঘর হয়ে যাবে কয়টা, 2টা, 4টা, 5টা। ঠিক আছে, তো প্রথম ঘরটা 5 ভাবে, পরেরটা 4 ভাবে, পরেরটা 3 ভাবে, পরেরটা 2 ভাবে, 1 ভাবে, তাহলে টোটাল উপায় হবে এদের সবাইকে গুণ করলে, এবং এটাই তো ফ্যাক্টোরিয়াল 5, তার মানে 5p5 হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5, তাহলে npn হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। খুব ভালো করে মাথায় রাখো, আমাদের এটা প্রায় বারবারই দরকার পড়বে। npn কত ভাইয়া, তাহলে npn হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, npn কত, ফ্যাক্টোরিয়াল n। ঠিক আছে, ওকে। এরপরের পয়েন্টে আসি আমরা, npn - 1 ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল, এটাও n ফ্যাক্টোরিয়াল। আসবে না, কেন কেন npn - 1 কেন n ফ্যাক্টোরিয়াল, এটা একটু বোঝার চেষ্টা করো। ধরো আমার হাতে 5টা বস্তু আছে, আমাকে 4টা ঘর ফিল আপ করতে বললো, আবার আমাকে 5টা বস্তু আছে, 5টা ঘর ফিল আপ করতে বললো, তো এই দুটোর মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করো। এখানে প্রথম কেসটায় আমাদের হাতে ঘর কয়টা, 4টা, 5p4, ঘর কয়টা, 4টা, তাহলে প্রথম ঘর আমি 5 ভাবে, 4 ভাবে, 3 ভাবে, 2 ভাবে ফিল আপ করতে পারি। ঠিক আছে, আর আমার হাতে যখন 5টা ঘর ফিল আপ করতে বলে, আমাকে যখন 5টা ঘর ফিল আপ করতে বলে, 5 ভাবে, 4 ভাবে, 3 ভাবে, 2 ভাবে, 5 4 3 2 1, ও আমি ঘর একটা বেশি নিয়ে ফেলছি না, আচ্ছা সমস্যা নাই, ওকে। তাহলে দেখো, যখন 5টা বস্তু দিয়ে আমি 5টা ঘর ফিল আপ করবো, তখন এই লাস্টের 1টা বেশি থাকে, আর 5টা বস্তু দিয়ে যখন 4টা ঘর ফিল আপ করবো, ওই লাস্টের 1 থাকে না, তো 1 দিয়ে গুণ করা না করো তো একই কথা, তাই না? সেই জন্যই আমরা তাহলে কি বুঝতে পারতেছি, খুব গুরুত্বপূর্ণ একটা কথা শিখলাম, সেটা কি, npn, npn যে কথা, npn - 1 একই কথা, দুইটারই আনসার হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। npn আর npn - 1 দুইটাই কত, n ফ্যাক্টোরিয়াল। আশা করি এই কথাটা বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। এবার np1, np1 এর মান চিন্তা করো, ধরো আমাকে বললো 5p1 কত, 5p1 মানে কি ভাই, ঘর আছে মাত্র একটা, তো প্রথম ঘরটা একটা ঘরই তো ফিল আপ করবো, 5 উপায়, তাহলে npn হচ্ছে n, npn হচ্ছে n, 5p1 কত 5, 6p1 কত 6, 7p1 হবে 7, np1 কত n, ওকে। আচ্ছা, এবার আর একটু স্পেশাল জিনিস, সেটা হচ্ছে np0 কত, np0, ঠিক আছে। আসো একটু দেখি, আমাদের ঘরটা বক্স করে নিই। আচ্ছা, এবার সুন্দর লাগতেছে মোস্ট প্রবাবলি, ওকে। তো এবার দেখো, np0 হচ্ছে 1, এই কথাটা আমরা বললাম। np0 কিভাবে হয়, তো আমরা একটু আগে এই যে সূত্র পড়ছি, এই সূত্রে আর এর মান যদি আমি 0 বসায় দিই, আর এর মান যদি 0 বসায় দিই, এই যে এখানে আর আছে, এখানে আর আছে, আর এর মান 0 বসায় দিলে এটা হয়ে যাবে np0, n ফ্যাক্টোরিয়াল বাই n - 0 ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল 1, তাহলে np0 এর মান 1। এখান থেকে আমরা বীজগাণিতিকভাবে প্রুফ করে ফেলতে পারি। ঠিক আছে, তো প্রুফগুলো গুরুত্বপূর্ণ না, জাস্ট দেখানোর জন্য দেখাইলাম, মুখস্থ রাখতে হবে। np0 কত, 1, অর্থাৎ তোমার যদি কখনো 5p0 দরকার পড়ে, তুমি চিন্তা ভাবনা ছাড়া 1 লিখবা, 4p0 কত, তুমি লিখবা 1, এরকম করে করে লিখে ফেলবা। ঠিক আছে, আচ্ছা। এবার 13p2 অঙ্কটা তোমরা করতে পারা উচিত। তোমরা 30 সেকেন্ড সময় দিলাম, তোমরা নিজেরা একটু চেষ্টা করে দেখো তো কেমন আসে। চলে গেছে আমাদের, ওকে। 13p2 কথা বলছিলাম।
তো 13p2-র মান আমরা নির্ণয় করতে চাই, তাহলে এটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে সূত্র ছাড়া আমরা কীভাবে চিন্তা করব, দুইটা ঘর আছে 13 × 12 এভাবে ফিল আপ করা যায়। আর সূত্র দিয়ে যদি করতে চাও তাহলে 13 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 13 - 2 এর ফ্যাক্টোরিয়াল, তারপর এটা 13 ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল, তারপর এদের মধ্যে কাটাকাটি করে এটার আনসার করতে হবে। দেখো খুবই বিরক্তিকর ব্যাপার, সূত্র ছাড়া আমরা খুব ইজিলি 13 আর 12-র গুণফল, 13 আর 12-র গুণফল কত, 156। ওকে, বুঝতে পারছি। তো এই অঙ্কটা আমরা করতে পারলাম। এরপর এই অঙ্কটা ছোট্ট একটা সুন্দর অঙ্ক, এই অঙ্কটাতে দেখো কি বলছে, 4 - x p2 6, এটা হলে x এর মান নির্ণয় করতে বলবে। এই জিনিসটা আমাদেরকে দেওয়া আছে, ঠিক আছে। 4 - x p2 = কত, 6, এটা দেওয়া আছে, x এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। ওকে, তো দেখো এই জিনিসটা বুঝো, আমি একটু আগে কি করেছিলাম, 13p2 মানে কত, 13 12 মানে 1 কমে, তাহলে 4 - x p2 এখানে ঘর ফিল আপ করতে হবে কয়টা, দুইটা, তাই প্রথম ঘরটা ফিল আপ করা যায় 4 - x, তারপরে ঘরটা ফিল আপ করা যায় 4 - x - 1, 4 - x - 1, বুঝতে পারছো। এই অঙ্কটা সূত্র দিয়ে করার চাইতে এরকম বেসিক দিয়ে করলেই সোজা হয় আর কি, এই জন্যই আমি এই অঙ্কটা দেখাইলাম তোমাদের। এই অঙ্কটা মোস্ট প্রবলি আমাদের বইতে নাই, মানে আমাদের পাঠ্য বইগুলোতে। আচ্ছা, তো 4 - x - 1 = 6 আছে। তারপরে আমি অঙ্কটাকে সোজা করার জন্য কি করছি, 4 - x-কে একটা y ধরে নিছি, y ধরে নিলে দেখো এই লাইনটা তৈরি হয়েছে, y × y - 1 = 6, একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হয়েছে। দ্বিঘাত সমীকরণটাকে আমরা সলভ করলে দুইটা মান আসছে, কত, y এর মান আসছে কত, 3 আর -2। এখন y বের করতে তো আমাকে বলে না, আমাকে বলছে x বের করতে। তাহলে y কাকে ধরেছিলাম, y ধরেছিলাম 4 - x-কে। তো y এর মান যদি আমি 3 আইনা বসাই, এখানে যদি 3 দেই, তাহলে x এর মান কত আসতেছে, x এর মান আসতেছে 1, x এর মান কত আসতেছে, 1 আসতেছে, x এর একটা মান আসলো 1, y এর মান 3 এর জন্য। আর যদি -2 বসাই, তাহলে -2 এটা প্লাস, এটা হচ্ছে না, তাহলে দুইটা ভ্যালু আসতেছে, একটা ভ্যালু আমরা বাদ দিয়ে দিছি আর কি, -2টা। কেন, দেখো -2 যদি বসাই কি আসে, y এর মান যদি এখানে -2 দেই, হতে পারে আমাদের ক্যালকুলেশন মোস্ট প্রবাবলি ভুল আছে। x এর মান যদি 6 হয়, ও ঝামেলা আছে একটা, দেখো মজার অঙ্ক। সেটা হচ্ছে যে আমি একটু লিখি, শর্টকাটে না, মানে আগে করা থাকার থেকে লিখলে সুন্দর হবে। আমাদের y এর মান কত, y এর মান হচ্ছে 4 - x, যাকে আমরা ধরেছি। আমরা যখন y এর মানটা এখানে পেলাম 3, তখন x এর মান কত পেলাম, এখানে 3 দিলে এটার পাশে যায়, x এর মান আসে 1, ভালো কথা। আচ্ছা, আমরা যখন y এর মান -2 নিব, সেই -2 এখানে বসবে, -2টার পাশে গেলে +2 হয়ে যাবে, তার মানে x এর মান হয়ে যাবে 6। হইলো তো। এখন একটা সমস্যা আছে ভাই, সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে আমাদের এটা তো 4 - x p2, তো আমরা একটু আগে বলেছিলাম যে NPR-এর যে n, এই যে এই n এর জায়গায় যে থাকবে সেটা হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, 0 বা 0-এর চেয়ে বড় হইতে হবে, তাই না। এখন x এর মান তুমি 6 হিসেবে কিভাবে গ্রহণ করবা ভাই, এটা তো গ্রহণ করা সম্ভব না। x এর মান 6 যদি তুমি নেও, তাহলে এই জায়গাটা হয়ে যায় 4 - 6 p2, তাহলে এটা হয়ে যায় -2 p2। এটা কি গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য না। দ্যাটস ওয়াই অঙ্কটাতে আমাদেরকে কি করতে হবে, অঙ্কটাতে আমাদেরকে এই যে y এর মান -2 অর্থাৎ x এর মান 6, এই ভ্যালুটা বাদ দিতে হবে। তো যেটা গ্রহণযোগ্য সেটা আমাদেরকে রাখতে হবে, বুঝতে পারছো। ওকে, কোনটা গ্রহণযোগ্য হয়েছে, যখন 3 বসাইছিলাম, 3 বসে x এর মান 1 পেয়েছিলাম, এটা গ্রহণযোগ্য। যখন -2 বসাইছি, x এর মান 6 পেয়েছি, এটা বাতিল, এটা থাকবে না, ঠিক আছে। ওকে, এরপরে আমরা বিরাট সমাবেশে কিছু ওই যে ভাষাগত অঙ্কে যাব, ঠিক আছে। তো ভাষাগত অঙ্কগুলোর জন্য আমাদেরকে কি কি বলা আছে একটু দেখো। এখানে আমি কয়েকটা শব্দ লিখে রাখছি, যে বিন্যাস চেনার উপায়, যে কখন বিন্যাস করব, ঠিক আছে। আমাদের তো আরেকটা অনুশীলনী আছে, তোমরা জানো, যে সমাবেশ। তো বিন্যাসের সমাবেশের পার্থক্যটা, মেইন পার্থক্যটা হয় হচ্ছে অবস্থানটা গুরুত্বপূর্ণ কিনা, এই কথাটা মনে রাখবা। যদি কোনো দেখো যে কোথাও তুমি মানে কাউন্টিং করতেছো, এবং যেখানে কাউন্টিংটা করতেছো সেখানে প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা ব্যক্তির বা অক্ষরের অবস্থানটা গুরুত্বপূর্ণ, পজিশনটা গুরুত্বপূর্ণ, যে কোনটা আগে কোনটা পরে, এই অবস্থান গুরুত্বপূর্ণ হলে সেটা যাবে বিন্যাসে। আর অবস্থান যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে হবে সমাবেশ, ঠিক আছে। আমরা আরও দেখব পরে, আপাতত এই কথাটা মাথায় রাখো, অবস্থান গুরুত্বপূর্ণ হলে বিন্যাস, অবস্থান গুরুত্বপূর্ণ না হলে সেটা সমাবেশ, ঠিক আছে। এরপরেও কিছু শব্দ, কিছু কিওয়ার্ড দেখে আমরা বুঝে নিই সহজে যে হ্যাঁ এটা তো বিন্যাসের অঙ্ক, এটা তো সমাবেশের অঙ্ক, ঠিক আছে। এভাবে পার্থক্য করা হয়তো উচিত না, কিন্তু আমাদের জন্য একটু সুবিধা হয়। তো এরকম শব্দ আমি কিছু লিখে রাখছি, বিন্যাস করা, বিন্যস্ত করা, সাজানো, শব্দ গঠন, অঙ্ক সংখ্যা গঠন,
নাম্বার প্রবলেম আর কি। পতাকা সংকেত গঠন, সিগন্যাল, ওই যে ট্রেন যখন ছাড়ে দেখবো ওখানে কিন্তু পতাকা ইউজ করে। তারপরে ট্রাফিক সিগন্যালের কথা চিন্তা করো। মন্ত্রিসভা গঠন, মন্ত্রিসভায় কোন মন্ত্রী কোন মন্ত্রণালয় পাচ্ছে, এটা তো ডিফারেন্ট ব্যাপার, তার মানে অবস্থান গুরুত্বপূর্ণ। ভোট দেওয়া, আসন গ্রহণ করা, পুরস্কার দেওয়া, যে কে কোন পুরস্কার পাবে, পুরস্কার 3টা আছে 3 রকমের, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো থাকলে আমরা কি করব, সাধারণত বিন্যাস করব। ঠিক আছে, তো এই শব্দগুলো আপাতত চিনে রাখো মোটামুটি, যে এইসব ক্ষেত্রে আমরা বিন্যাস করব। ঠিক আছে, তো এরপরের প্রবলেমটা তোমরা একটু রিডিং পড়ো। কি বলা হয়েছে, ডটার শব্দটা থেকে 3টি করে বর্ণ নিয়ে কতগুলো ভিন্ন শব্দ গঠন করা যায়। ওকে, ডটার শব্দটা থেকে 3টি করে নিয়ে কতগুলো ভিন্ন শব্দ গঠন করা যায়। ডটার, তো আমরা প্রথমে আমাদের কাজ কি হবে, বিন্যাসের অঙ্কগুলো পাওয়ার পরে আমাদের প্রথম কাজটা হবে হচ্ছে যে ভাই এখানে মোট কতগুলো আছে, খাতায় তোমরা লিখে ফেলবা যে মোট আছে কতগুলো। তারপর কোনো রিপিট টিপিট আছে কিনা সেটা একটু দেখবা, যে একই অক্ষর 2 বা 3 বার আছে কিনা। এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, যে এগুলো আমরা করব। তারপরে তো ডটার শব্দে আমাদের মোট কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ওকে, 8টা আছে, 8টা থেকে নিতে বলছে কয়টা, প্রতিবারে কতগুলো করে নিতে হবে, 3টা করে নিতে হবে। তাই দেখো আমি অঙ্কটাতে কি করেছি, অঙ্কটাতে 3টা ঘর করছি, প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর। তো প্রথম ঘরটা ফিল আপ করা যায় কতভাবে, প্রথম ঘরটা ফিল আপ করা যায় 8 উপায়ে, দ্বিতীয় ঘরটা ফিল আপ করা যায় কত উপায়ে, 7 উপায়ে, তারপরে ঘরটা ফিল আপ করা যায় কত উপায়ে, 6 উপায়ে। তার মানে মোট উপায় হচ্ছে 8 7 6 এভাবে বলতে পারি। অথবা তুমি যদি সূত্র দিয়ে বলতে চাও তাহলে আমরা 8p3 উপায়ও বলতে পারি। ঠিক আছে কথা, ওকে। এরপরে আমরা আসি লাফার, মানে হাসতেছে। তো এইখানে কি বলছে, এই শব্দটির অক্ষরগুলো থেকে প্রতিবার কতগুলো করে নিব, 5টা করে নিব, তাই না। তাহলে 2 4 6 8টা, এখানে হবে 8p5। ঠিক আছে, ওকে। এগুলো সোজা সোজা অঙ্ক, একদম বাচ্চাদের অঙ্ক, আমরা স্পিডে যাব। এবার আমাদেরকে বলছে 4টা বিভিন্ন রঙের পতাকা আছে, কয়টা, 4টা, খুব ভালো করে দেখো 4টা। আর একটা নিচে আরেকটা দিয়ে কতগুলো হবে, 2টা করে ইউজ করতে হবে। 4টা থেকে কয়টা নিব, 2টা করে নিব, তাই না। তাহলে কত আসবে, 4p2 মান কত, 4 আর 3, 4 আর 3 গুণফল 12। ঠিক আছে, ওকে। এরপরে বলছে যে 6 জন ভ্রমণকারী শহরে পৌঁছে দেখলো যে 8টা হোটেল আছে। প্রত্যেকে বিভিন্ন হোটেল বাস করতে চাইলে তারা কত প্রকারের হোটেলগুলো চয়েস করতে হবে। দেখো হোটেলগুলো কি একরকম না, একটা হোটেল এক রকম, মানুষগুলোও তো একরকম না, তো সবাই এখানে ভিন্ন ভিন্ন আছে, তাই না। তো 8টা হোটেলে মানুষ উঠবে কয়জন, 6 জন, ভ্রমণকারী 6 জন। 8টা হোটেলে মানুষ উঠবে কয়জন, 6 জন। তাহলে আমরা লিখবো 8p6 উপায়ে যাব। ঠিক আছে, 8p6 উপায়ে যাব। ঠিক আছে, ওকে। আমরা আরেকটা অঙ্ক দেখি, যেমন এখানে বলছে যে একজন ব্যক্তি তিনি 6টা কলেজে তার 4 জন কন্যাকে ভর্তি করবেন। 6টা কলেজে 4 জন কন্যাকে ভর্তি করবে, তার মানে 6p4। ঠিক আছে, 6p4 উপায়ে করতে পারি। ওকে, এরপরে কথা হচ্ছে যে সেটা হচ্ছে এই 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো পুনরাবৃত্তি না করে এদের সাহায্যে 4 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে। 1 থেকে 9 কয়টা আছে, টোটাল 9টা, নিতে হবে 4 অঙ্কের, তার মানে 9p4। ঠিক আছে, এই ধরনের প্রবলেম হচ্ছে নাম্বার প্রবলেম নিয়ে আমরা একটা আলাদা ক্লাস নেব, অনেক ডিটেলসে, অনেক বিশাল করে, প্রায় 2 ঘন্টার একটা ক্লাস হবে, ওইটা তোমরা পরে দেখবা। আপাতত এখানে আমরা হালকা জাস্ট বিন্যাস সমাবেশের বেসিকগুলো দেখে যাচ্ছি আজকের ক্লাস। এরপরে যেটা কথা বলছে, একটি শাখা রেলপথে 12টি স্টেশন আছে, কতগুলো দ্বিতীয় শ্রেণীর টিকিট ছাপালে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাওয়া যায়। কতগুলো স্টেশন, 12টা। 1 নম্বর। এই অঙ্কটার সমস্যাটা হচ্ছে আমাদের বুঝে উঠতেই কষ্ট হয়ে যায় যে ভাই এটা কি বিন্যাসের অঙ্ক নাকি সমাবেশের অঙ্ক। 12টা স্টেশন আছে, সেকেন্ড ক্লাস টিকিট ছাপাবে, ভালো কথা। এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাইতে হবে, ভালো কথা, বুঝলাম। তো এটা বিন্যাস না সমাবেশের অঙ্ক। তো আমি একটু আগে কি বলছিলাম, বিন্যাস সমাবেশের অঙ্ক বুঝবা কিভাবে, অবস্থান থেকে, তাই না। তো এখন চিন্তা করো, ট্রেনের যে টিকিটে কি হয়, টিকিটে 2টা করে স্টেশনের নাম থাকে, যে তুমি এখান থেকে ওখানে যাবা, আবার ওখান থেকে এখানে আসবা। এখানে কিন্তু অবস্থান গুরুত্বপূর্ণ। যেমন আমি উদাহরণ দিই, ধরো তুমি একটা টিকিট কিনলা, সেটা কিসের, ঢাকা টু ময়মনসিংহ লেখা আছে, তার মানে ওই টিকিট দিয়ে তুমি কোথায় যেতে পারবা, ঢাকা থেকে ময়মনসিংহ যাইতে পারবা। কিন্তু ময়মনসিংহ থেকে ঢাকায় তুমি কিন্তু ফেরত আসতে পারবা না, ওই টিকিট দিয়ে ফেরত আসতে পারবে না। যে টিকিটের গায়ে লেখা আছে ময়মনসিংহ টু ঢাকা, সেটাতেই তুমি ময়মনসিংহ টু ঢাকা আসতে পারবা। অর্থাৎ ঢাকা টু ময়মনসিংহ আর ময়মনসিংহ টু ঢাকা, এই দুটো তো আলাদা ব্যাপার। অবস্থান গুরুত্বপূর্ণ, স্টেশনের নাম কোনটা প্রথমে, স্টার্টিং, আর তাই না, আর কোনটা এন্ডিং। তো এটা অবস্থান গুরুত্বপূর্ণ যেহেতু, তার মানে এটা বিন্যাসের অঙ্ক। তো দেখো একটা টিকিটে কয়টা করে স্টেশন নাম থাকে, 2টা করে, তাই না। আমাদের টোটাল স্টেশন আছে কয়টা, 12টা। তার মানে 12টা থেকে 2টা করে স্টেশন আমি যদি নিয়ে যদি বিন্যাস করি, মোট এতগুলো বিন্যাস হচ্ছে, তাই না। ঠিক আছে, তো মিনিমাম এতগুলো টিকিট ছাপাইতে হবে, তাহলে সবগুলো স্টেশনে একবার করে যাওয়া যাবে, আসা যাবে, সব ঘোরাফেরা করা যাবে আর কি। ঠিক আছে, 12p2 মান কত আসতেছে, 12p2 হচ্ছে 12 × 11, 12 × 11 কত,
132। ওকে, বুঝলাম। এইবার এই অঙ্কটা, এটা একটু স্পেশাল অঙ্ক। দেখো আমরা একটু আগে বলেছিলাম, NPR এর কথা, n ইজ গ্রেটার ইকুয়াল r এর কথা, তাই না? তারপর আমরা বলছিলাম n মানে দেওয়া, আর মানে ঘর, এরকম একটা কথাবার্তা বলছিলাম। তো দেখো এই যে আর কে ঘর হিসেবে এটা একটা পপুলারিস্ট কথা, জনপ্রিয় কথা, মানে আমরা পছন্দ করি এটা আর কে ঘর হিসেবে চিন্তা করতে, আমাদের সুবিধা হয় চিন্তা করলে। কিন্তু কোনো কোনো অঙ্কে উল্টাটাও হইতে পারে। কখন? যখন খালি থাকাটাও একটা বিন্যাস। কখনো কখনো এমন হতে পারে, বা হয় যে এই জিনিসটাই হয়ে যাবে ঘর, আর এটা হয়ে যাবে বস্তু। জিনিসটা চিন্তা করো, খুব অদ্ভুত লাগতে পারে শুনে। শুরুতে আমি একটা উদাহরণে গেলে বুঝবা। আমরা আগে কি করতাম, n মানে হলো বস্তু, আর মানে হলো ঘর, এরকম ছিল। ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করে লিখি, যে জায়গাটা এলোমেলো লাগতেছে। আমরা NPR এর ক্ষেত্রে শুরুতে আমরা n কে বস্তু বা অক্ষর বা ব্যক্তি, আর কে ঘর হিসেবে চিন্তা করছিলাম। ঠিক আছে, কিন্তু কখনো কখনো এরকম হয় যে খালি ঘর থাকাটাও অ্যাকসেপ্টেবল। তখন n কিন্তু ঘর হিসেবে আচরণ করে এবং আর কিন্তু বস্তু হিসেবে আচরণ করে। এরকম কিছু কিছু ঝামেলা হতে পারে। এখানে বস্তু কেটে যাচ্ছে মনে হয়, একটু সাইডে লিখলাম। ওকে, উল্টাটাও হতে পারে, যখন খালি ঘর থাকাটাও একটা বিন্যাস। যেমন দেখো এখানে বলছে যে ধরো আমি মারা গেছি, আমি মারা যাওয়ার পরে আমার কয়েকটা ছবি দেওয়ালে ঝুলানো হবে। তো ছবি আছে কয়টা? 5টা ছবি আছে, 5টা পোর্ট্রেট ছবি আছে। দেওয়ালের আংটা আছে কয়টা? 7টা। তো 7টা আংটা আছে, সেই 7টা আংটায় 5টা ছবিকে ঝোলাবো। তখন তুমি যদি চিন্তা করো, বস্তু তো হইলো ছবি, এখানে 5টা ছবি, তাই না? বস্তু এটা, আর আংটা বা ঘর চিন্তা করো, প্লেস চিন্তা করো, তো 7টা তাহলে তো হচ্ছে না। কিন্তু তুমি নর্মাল কমন সেন্স দিয়ে চিন্তা করো, আমাদের বাসার দেয়ালে অনেকগুলো আংটা থাকতে পারে, আমরা কি সব আংটাতেই সব কিছু ঝুলাইতে হবে? না, আমি তো আংটা অনেক বেশি দিতে পারি, তাও তো আমি বস্তু ঝুলাইতে পারি, তাই না? এবং কীভাবে ঝুলেছি সেটা কাউন্ট করতে পারি। অর্থাৎ এই অঙ্কটাতে খালি ঘর থাকাটাও একটা বিন্যাস। এবং তখন আমরা এই 7কেই n হিসেবে চিন্তা করব, 7p4। অর্থাৎ আমরা তখন উল্টা বলবো যে 7টা আংটায় 4টা ছবিকে কতভাবে ঝোলানো যাবে। ঠিক আছে, এরকম আরেকটা উদাহরণ আসলে দেখি। যেমন এখানে বলছে n সংখ্যক খালি ঘরে m সংখ্যক ব্যক্তি বা মানুষ কতভাবে বসতে পারে, এবং এখানে বলে দিছে n কিন্তু বড়। তাহলে চিন্তা করো, ঘরই বেশি, এবার মানুষ কম। ঠিক আছে, কিন্তু প্রশ্নটা বলে দিছে যে বসতেই হবে। তখন এখানে খালি থাকাটা কিন্তু অ্যাকসেপ্টেবল। সব বিন্যাসে আমরা ঘর খালি রাখতে পারি না, কিন্তু এখানে প্রশ্ন ইঙ্গিতই করে দিছে যে খালি ঘর আছে এতগুলা, ব্যক্তি আছে এতগুলা, কতভাবে বসতে পারবে, n এর মান বেশি। তো n এর মান তো বেশি, ঘর তো খালি যাবেই, তাই না? তাহলে এই অঙ্কটার আনসার আমরা কত লিখবো? NPM। বুঝছি? ওকে, এরপরে যেটা কথা, এরপরে অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক। এখানে কি বলছে দেখো, একজন ব্যক্তি একের চেয়ে অধিক পদ দখল করবেন না। ভালো কথা। কতজন রাজনীতিবিদ? 12 জন রাজনীতিবিদ, তারা নাকি হচ্ছে একের অধিক পদ দখল করবেন। এটা খুব আশ্চর্যজনক কথা, এটা বাস্তবে হয় না। আমাদের দেশে সবাই রাজনীতিবিদরা সব কিছু দখল করে ফেলার চেষ্টা করেন, বিভিন্ন পোস্ট বা পদবি আর কি। তো 12 জন রাজনীতিবিদ, তারা এই শর্ত মানছে। ভালো কথা। একজন হবেন ওই কমিটির সভাপতি হবে, একজন সেক্রেটারি হবে। নির্বাচিত হওয়ার সংখ্যা কত? অঙ্কটা স্পেশাল কেন? কারণ নর্মালি নির্বাচিত হওয়া মানে হচ্ছে সমাবেশ। নর্মালি নির্বাচিত হওয়া বলতে কি বোঝায়? সমাবেশ। কিন্তু আমাদের এই অঙ্কটায় সমাবেশ হবে না। কেন স্যার? কারণ বলে দিছে একজন সভাপতি হবে, একজন সহসভাপতি হবেন, তাই না? একজন সভাপতি, একজন সহসভাপতি হবে। এখন তুমি চিন্তা করো, এখানে কে সভাপতি হবে আর কে সহসভাপতি, দুটো তো পার্থক্য আছে, ভিন্নতা আছে। আমরা 12 জন থেকে 2 জনকে নিব, বুঝলাম 2 জনকে নিব, 12 জন থেকে 2 জনকে নির্বাচন করব, সিলেক্ট করব, কিন্তু কিসের জন্য? সভাপতি পোস্টের জন্য, সহসভাপতি। দুটো পোস্ট আলাদা। এখানে অবস্থান গুরুত্বপূর্ণ, কে কোন পোস্টে বসতেছে। তাই এটা নির্বাচিত কথাটা আছে। নির্বাচিত দেখলে আমরা সমাবেশ বুঝি, কিন্তু তারপরে ওই অঙ্কটা হবে বিন্যাস, এবং আনসার হবে কত? 12p2, 12p2। ঠিক আছে, ওকে। সেই অঙ্ক এটা 10 জন থেকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন নির্বাচন করব। আমার মনে হয় তোমরা এটা পারবা। এরপরে 3টা খালি পদের জন্য 10 জন প্রার্থীকে নির্বাচন করবে, যে অধ্যাপকদের আছে। এখন বাংলার অধ্যাপক, ইংরেজির অধ্যাপক, ম্যাথের অধ্যাপক, এভাবে চিন্তা করো। তো 10 জন প্রার্থী আছে, 3টা খালি পদ। পদগুলো তো ডিফারেন্ট, ভিন্ন ভিন্ন আছে। তার মানে 10p3, বুঝতে পারছো?
10 জন থেকে 3 জনকে নিব আমরা। ওকে, তো মোটামুটি আমরা আজকে যেটা করলাম সেটা হচ্ছে এনপিআর রিলেটেড কথাবার্তা বললাম, এনপিআর রিলেটেড অঙ্কগুলো করলাম। এরপরের ক্লাসে আমরা ওই যে যদি রিপিটেশন থাকলে কিভাবে বিন্যাস করতে হয় সেইগুলো দেখব। তারপর একই অক্ষরকে বারবার ইউজ করে দেখব, সেটা দেখব। এখানে এই কেসগুলো কিন্তু খুব জরুরি, ঠিক আছে? তো সেই এটাতে যাবো আমরা। তো টপিকটা আশা করি কমপ্লিট হলো। যদি এই টপিক সম্পর্কে আরও ডিটেলস জানার থাকে তাহলে তোমরা আমাদের বইটা পারচেস করতে পারো, ঠিক আছে? আর এই বইটা পারচেস করার জন্য তোমরা এই কিউআর কোডে যেতে পারো বা আমাদের ওয়েবসাইটে যেতে পারো, ঠিক আছে? তো আশা করি এই টপিকটা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসেও দেখা হবে সবার সাথে। ভালো থাকো সবাই, টাটা।